ইস্যুটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং খানিকটা দূরের প্রতিবেশী চীনের ভূমিকা, তাদের মধ্যকার প্রতিযোগিতা, তাদের মধ্যকার বৈরিতা, আঞ্চলিক রাজনীতি সেটা আছে আমরা জানি, এবং সেটাকে কিভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তার ইস্যুকে বিঘ্নিত করছে সেটা আমরা কম বেশি সকলেই জানি। আমরা এও জানি যে বাংলাদেশের রাজনীতিতে 2009 সাল থেকে ভারত প্রবলভাবে একচেটিয়াভাবে প্রভাব বিস্তার করছে। আমরা এটাও জানি যে এই একই সময়ে ভারত চীনকে কন্টেন করতে চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা আশ্বস্ত করতে চায় যে তাদের প্রভাব এখানে থাকলে, একক প্রভাব থাকলে তারা চীনকে কন্টেন করতে পারবে। কিন্তু ইতিহাস বলছে যে 2009 সালের পর থেকে যখন একক প্রভাব ভারতের বাংলাদেশের রাজনীতিতে, সেই সময়টাতেই চীনের প্রভাব বলয়ে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর আগ থেকে দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ তৎপরতা এবং তার অ্যালাই করিডোর হিসেবে ব্যবহার করছে বা করবে। ভারতের আপত্তির মুখে বাংলাদেশ সোনাদিয়া থেকে সরে এসেছে আমরা জানি, এবং চীনকে কথা দিয়ে বাংলাদেশ সেখান থেকে সরে আসতে হয়েছে ভারতের চাপে, এটা স্পষ্ট থাকতো। সো আমি আবার ওই আমার আগের কথায় ফিরে যাই। এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ চীন থেকে নতুন ঋণ নিচ্ছে না, বিষয়টি একেবারেই ভুল। বরং প্রকল্পের মান, সময়ক্ষেপণ এবং ঠিকাদার নির্ধারণে বাংলাদেশের গড়িমসির কারণে চীন বেশ কিছু প্রকল্পে অনাগ্রহ দেখিয়েছে। মূলত চলমান ডলার সংকটের কারণে বাংলাদেশ নতুন প্রকল্প নিতে পারছে না এবং গড়িমসি করছে, এবং $5 বিলিয়ন আবার এর মধ্যে চেয়েছে, সেটাও আপনারা জানেন। তাছাড়া তীব্র ডলার সংকটের মধ্যেও বাংলাদেশ চীনের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, পূর্বে যেটা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে পরিচিত ছিল, ব্রিক্সভুক্ত দেশগুলোর এটার ইনিশিয়েটর থেকে প্রায় 763 মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে চলেছে। এর বাইরে 5টি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির কাছ থেকে আরও $8.9 বিলিয়ন ঋণ চেয়েছে। এনডিবি ঋণ চাওয়ার ক্ষেত্রে অন্য যে কোনো দেশের চেয়ে পাকিস্তান এবং বাংলাদেশ এগিয়ে রয়েছে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পাচ্ছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। ভারতের সঙ্গে সম্পর্ক এবং সমঝোতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকাও বিবেচনায় নেওয়ার মতো, এবং এটা অত্যন্ত দৃশ্যমান যে এই গ্রীষ্মে চুক্তি থাকবার পরেও ফারাক্কা বাঁধের এপারে পদ্মায় সর্বনিম্ন পানি আসছে, যমুনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিন্তু ভারতের এক ধরনের সাইকি সমস্যা, এটা এক ধরনের সাইকে, এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা, এবং এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে তার প্রতিবেশী দেশগুলোর ক্ষমতাসীনরা তাদের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি বিষয়ে ভারতের পরামর্শ গ্রহণ করবে। এর অন্যথা হলেই ভারত তার স্বার্থের অনুকূলে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সিকিমের ইতিহাস, বিশেষ করে সিকিম কি করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলো, সেই ইতিহাস যারা জানেন, লেন্দুব দর্জির কথা যারা জানেন, তারা একথা সহজেই উপলব্ধি করবেন। কিন্তু সিকিমের ঘটনা একার্থে ব্যতিক্রম নয়। শ্রীলঙ্কায় সৈন্য প্রেরণ 80-র দশকে যেটা হয়েছে, 80-র দশক থেকে 1987 থেকে 1990, নেপালের বিরুদ্ধে একাধিকবার 89, 2015 ঘোষিত অঘোষিত অবরোধ আরোপের ঘটনাই শুধু ঘটেনি, ক্ষমতায় কে থাকবে না থাকবে সেটার ব্যাপারে ভারতের দুতিয়ালির ঘটনা ঘটেছে। নেপালের সংবিধান নিয়ে ভারত প্রকাশ্যে, যারা ওয়েস্টার্ন অ্যালাইস তাদেরও তৎপরতা, অবাধ নিরপেক্ষ নির্বাচন, শ্রম অধিকার, মানবাধিকার, গণতন্ত্রকে প্রমোট করবার একটা ক্যাম্পেইন তারা চালিয়েছে। প্রেস ফ্রিডমের পক্ষে তারা দাঁড়িয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে নিশ্চিত করতে চেয়েছে, এবং নির্বাচনের ঠিক আগে এসে ভারতে পেকে বসলো। তারা মনে করে যে একটা ভালো নির্বাচন হলে এখানে ক্ষমতার পালাবদল হতে পারে, সেখানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং যুক্তরাষ্ট্রকে বোঝালো যে চীনের প্রভাব যেভাবে বাড়ছে, শেখ হাসিনা যেভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছেন, কিংবা অন্য কেউ আসলে যেভাবে চীনের দিকে ঝুঁকে পড়ে, সেখানে তাদের প্রভাব থাকা দরকার। তারা যা চাইছে, অর্থাৎ তারা
বর্তমান রিজিমকে ক্ষমতায় রাখতে চাইছে, যারা আগেও ছিলেন। আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে, তাকে তাদের রাখতে হবে, এবং রাখলে চাইনিজ প্রভাবটা বৃদ্ধি পাবে না। কিন্তু যে কথা আমি শুরুতেই বললাম যে এই প্রভাব বৃদ্ধি পেয়েছে ভারতের প্রভাব থাকাকালীন সময়, এবং দুই দেশই দুটোই আমাদের মিত্র, দুটোর সঙ্গে আমাদের ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে। লেখক ও ফয়েজ আহমেদ তৈয়ব তার লেখা, এরকম আরো অনেকে নানান জায়গায় লিখছেন। ভারতীয় গণমাধ্যমগুলো তো নানানজন এইভাবে তাদের স্বার্থ বিবেচনা করে লেখালেখি করছেন, অনেকে চীনের পক্ষ হয়ে লিখছেন। সো যে কথা আমি বলছিলাম যে গত বছরের শেষের দিকে ভারতের যুক্তরাষ্ট্রের 2+2 মিটিংয়ে, যেটা অজিত দোভাল এবং জ্যাক সুলিভানের মধ্যে হয়, ভারত বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট সংকুচিত করবার শক্ত প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, এবং এটা কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা। কেউ কেউ মনে করছেন যে বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট বা পদচিহ্ন সংকুচিত করবার প্রকল্প বেশ ভালোভাবেই কাজ করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এবং এরা যারা বলছেন, এরা তিনটে বিষয়কে সামনে নিয়ে আসেন যে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল, যেটা পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন যে পিটার হাস এত সরব ছিলেন, বিএনপির সঙ্গে এত মেলামেশা করেছেন, তিনি এখন গা ঢাকা দিয়েছেন। আমি তার কথার সঙ্গে একমত পোষণ করি না। যাই হোক, যেটা বলছিলাম যে তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনের ঠিক কিছু আগেই যুক্তরাষ্ট্র ভারতের চাপে তাদের পলিসি শিফট করেছে, আমি সেটার সঙ্গে একমত নই, এবং সরকারের সঙ্গে আগের মতোই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সরকারের সঙ্গে তো কাজকর্ম চালিয়ে যাবে, স্বৈর শাসকদের সঙ্গেও, সামরিক শাসকদের সঙ্গেও সব সরকারই সম্পর্ক চালিয়ে যায় পৃথিবী জুড়ে। এটাকে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে তারা নিজেকে বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থিত করতে চায়, এবং বৈশ্বিক শক্তি হিসেবে ভারতের দাবির জন্যে তার দরকার তার এলাকার একচ্ছত্র আধিপত্য, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মনরো ডক্ট্রিনের কথা আমরা অনেকেই জানি, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ছাত্ররা জানেন। অনুসরণে এটাই হচ্ছে ভারত ডক্ট্রিন বা ইন্ডিয়ান ডক্ট্রিন, যার অর্থ হচ্ছে তার প্রতিবেশী দেশে অন্য কোনো শক্তির উপস্থিতি সহ্য না করা। তার এই ভারতকে যতই প্রশ্রয় দিক না কেন, লেভারেজ দিক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি ভারত চায় না, এখানে অন্য কোনো শক্তির উপস্থিতি সে দেখতে চায় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত মহাসাগরে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার কারণে। গত 2 দশকে এই প্রতিদ্বন্দ্বিতার সূত্রেই চীন ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতে চীনের উপস্থিতি বাড়াতে শুরু করে, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত 6টি দ্বীপ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, পলিটিক্যাল ইন্টারেস্ট। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কোনো সম্পর্ক সেটা যদি একটা শক্ত ভিতের উপরে না দাঁড়ায়, সেটা যদি স্বচ্ছ না হয়, সেটার মধ্যে যদি সততা না থাকে, সেটা টেকে না। এবং ভারত চীনের সমস্যাটা এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। ভারত এখন চীনকে নিয়ে উদ্বিগ্ন। এই যে তিস্তা প্রকল্প করতে চাইছে বাংলাদেশ, চীন সেখানে অর্থায়ন করবে। ভারত আমার তিস্তার পানি দেয় না, কিন্তু সে এই প্রকল্পে অর্থায়ন করতে চায়, সেটা নিয়ে এখন ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ সাবমেরিন কিনেছে শেখ হাসিনা সরকার দুটো চায়না থেকে, সেটা নিয়ে তারা উদ্বিগ্ন। এখন আবার সাবমেরিন বেস করছে বাংলাদেশ, ভারত সেটা নিয়ে উদ্বিগ্ন। চীনের সঙ্গে বাংলাদেশের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ভারতের মাথা গরম করে ফেলেছে। চীনের কাছে বাংলাদেশ $5 বিলিয়ন লোন চাইছে, ভারত ভীষণভাবে উদ্বিগ্ন। চীন যা করছে সব কি বাংলাদেশের ভালোর জন্য? অন্যরা একমত হতে পারেন, আমি নই। ভারতের এই উদ্বেগ এবং উদ্বেগের বিকল্প হিসেবে ভারত যা করছে সেটা কি বাংলাদেশের জন্য কল্যাণকর? আমি বলবো না। এই দুটো দেশ কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণকে
কোনো কিছুতে বিবেচনায় নিচ্ছে না, শুধুমাত্র তাদের অর্থনীতি, শুধুমাত্র তাদের রাজনীতি, শুধুমাত্র তাদের নিরাপত্তার স্বার্থ নিয়ে। এগুলো আমি বলছি না, আরো অনেকেই বলছেন। দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। অতি সাম্প্রতিককালেও আমরা বেশ কিছু লেখা দেখেছি। প্রফেসর আলী রিয়াজ, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, তার আমাদের একটিতে ভারতের উপস্থিতি যে প্রত্যক্ষ, তা 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের পরিচিতি এবং সেই সময়ের বিতর্কের দিকে তাকালেই বোঝা যায়। এবং মালদ্বীপে এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে, ভারতে চলছে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের আন্দোলন, বাংলাদেশে চলছে ভারতীয় পণ্য বয়কটে। ভারতের এই দৃষ্টিভঙ্গি যে আরো বেশি দৃঢ় এবং সুস্পষ্ট রূপ নিয়েছে 2001 সালের পর থেকে, তা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি। তার একটি কারণ হচ্ছে ভারতের উপরে যুক্তরাষ্ট্রের নির্ভরতা, তা ছাড়াও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন এবং চীনের উত্থান ও প্রভাব বিস্তারের চেষ্টা তার কারণ। দক্ষিণ এশিয়ার অঞ্চলে চীনের মোকাবেলা করার জন্য ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরতা ভারতের দীর্ঘদিনের চেয়ে সুপ্ত। যুক্তরাষ্ট্রের নির্ভরতা ভারতের উপরে যেটা বলছিলাম, এবং ইন্ডিয়ান লেন্সে দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখবার যে প্রবণতা যুক্তরাষ্ট্রের, এবং এই আকাঙ্ক্ষা ভারতের, এবং ভারত সেক্ষেত্রে সফল হয়েছে, এবং সেটা কমাতে পারে একমাত্র পশ্চিমারা এবং তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, একটা ভালো নির্বাচন। একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রশাসনিক বাস্তবতার কারণে বাংলাদেশে ভারতের সর্বোচ্চ প্রভাবের সময় দেশটিতে চীনের মতো একটা কর্তৃত্ববাদী সরকারের পরিচালিত দেশ বিপুল উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে ক্রমবর্ধমান চীনের প্রভাব মোকাবেলার জন্য ভারতের প্রত্যক্ষ প্রভাব জরুরি, এটা ভারতীয় পত্রপত্রিকার বক্তব্য, কিন্তু আমি এটা মানি না। স্মরণ করা দরকার যে 2009 সাল থেকে বাংলাদেশ সরকারের উপরে ভারতের একক প্রত্যক্ষ প্রভাব, পশ্চিমাদেরও এত প্রভাব বা এত হইচই তখন ছিল না, সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিতে এবং সামাজিকভাবে চীনের প্রভাব ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। 2016 সালে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড